হ্যালো এভরিওয়ান, আই এম প্রশান্ত স্যার। চলে এলাম আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে ইকোনমিক্স নিয়ে কিছু আলোচনা করার জন্য। তোমরা অনেকেই শুনবে, তোমাদের বন্ধু বান্ধব বলো বা আত্মীয় পরিজন, রিলেটিভস, হোয়াট এভার, ইকোনমিক্সটা খুব টাফ, ভীষণ কঠিন সাবজেক্ট, ওটা নিস না। কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ মেন্টর হিসেবে আমি তোমাদের বলছি, ইকোনমিক্স সাবজেক্টটাকে যদি নেও তাহলে বেশ কিছু পদ্ধতি আমার নিয়ম অনুসারে তোমাকে যদি মেনটেন করতে পারো, তাহলে দেখবে ইকোনমিক্স ইজ মোর ইজি দ্যান এনি আদার সাবজেক্ট। এবং এই সাবজেক্টের মতো তুমি এত ইন্টারেস্ট তুমি মনে হয় অন্য কোনো সাবজেক্টে আর পাবে না। তাহলে আজকে ইকোনমিক্সটাকে কত সহজভাবে বোঝানো যায় বা বোঝা যায়, তার জন্য আমি কিছু উদাহরণ তোমাদের কাছে রাখবো। তোমরা দেখবে ইকোনমিক্সের বিভিন্ন বইতে কিছু ম্যাথসের ইমপ্লিমেন্টেশন আছে, অর্থাৎ বই খুললেই দেখবে কিছু ম্যাথসের মতো কিছু সাংকেতিক চিহ্ন আছে, যেগুলোকে তোমরা মুখস্থ করার চেষ্টা করো। আমি বলবো এগুলো মুখস্থ করে হবে না, তোমাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যদি ম্যাথসের এই বেসিক কনসেপ্টটা তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে দেখবে ইকোনমিক্সটা তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। কিরকম? যেমন ধরো একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে কয়েকটা ছেলে মিলে কিছু আড্ডা দিচ্ছে এবং চা খাচ্ছে, এবং এখানে একটা বি ফর বয়, জি ফর গার্ল, একটা ছেলে এবং একটা মেয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে। আমি যেটা বলছি এখন, এটা কিন্তু বাস্তবে তোমরা ইমপ্লিমেন্ট করো না, তাহলে কিন্তু ব্যাপারটা বাজে হবে। এটাকে উদাহরণ হিসাবে নেবে, যাতে তোমাদের কাছে উদাহরণটা সহজলভ্য হয়, তাই কিন্তু আমি এই উদাহরণটা চুজ করেছি। এখন যেটা স্বাভাবিক জায়গায় হয় আর কি, রাস্তাঘাটে সব জায়গায় দেখে থাকবে, কারণ তোমরা অনেকখানি অ্যাডাল্ট। দেখা গেল এই ছেলেগুলো মেয়েটিকে কিছু অফেন্সিভ টোন কাটলো। এই কথাটা শুনে বি যদি পাস আউট করে যায়, তার মানে বুঝতে হবে বি এর সঙ্গে জি এর কোনো সম্পর্ক নেই। কিন্তু জিকে এই টোনটি করার ফলে বি যদি রেসপন্সিভ হয়, অর্থাৎ সাড়া দেয়, তাহলে বুঝতে হবে বি এর সঙ্গে জি এর একটা সম্পর্ক আছে। এটাই ম্যাথমেটিক্সে আমরা লিখি বি ইকুয়াল টু ফাংশনস অফ জি, যেটাকে বলা হয় ক্যালকুলাস। এটাকেই বলা হয় ফাংশনাল রিলেশনশিপ অ্যামং ভ্যারিয়েবলস, যেখানে জিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং বিটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে যদি জিকে তুমি আঘাত করো, বি উইল বি রেসপন্সিভ। এটাকে বলা হয় ফাংশনাল রিলেশনশিপ, যেটা তুমি তোমার ইকোনমিক্সের বইতে অনেক সময় পাবে, y ইকুয়াল টু ফাংশনস অফ x। দেখো ব্যাপারটা একই, আমি বি আর জি করেছি, এখানে y আর x করেছে, সিমিলারিটি একই। এবার আসো, এই ফাংশনাল রিলেশনশিপ থেকে কিন্তু আমরা বলতে পারি না বি এর সঙ্গে জি এর, এই যে বি এর যে রেসপন্সিভনেস, এটা কতখানি হবে। এটা ডিপেন্ড করছে কিন্তু বি এবং জি এর মধ্যে রিলেশনশিপের মধ্যে, অর্থাৎ বি এবং জি এর রিলেশনশিপ কেমন, তার উপর ডিপেন্ড করছে বি এর রেসপন্সটা কেমন হবে। অর্থাৎ এক্সাক্ট কতখানি আমি চেঞ্জ পাবো যদি জি কে আমি আঘাত করি, সেটা কিন্তু ফাংশনাল রিলেশনশিপ থেকে আমরা পাই না, সেটাকে আমরা বলবো ইকুয়েশনাল রিলেশনশিপ। যেমন এটাকেই যদি আমি বলি বি ইকুয়ালস টু 2g প্লাস 3, দেখা গেল বি হচ্ছে বাবা, ফাদার, অ্যান্ড জি হচ্ছে মেয়ে বা ডটার। তাহলে এক্ষেত্রে বাবা এবং মেয়ে যদি পাশাপাশি হেঁটে যায়, তখন
একজন এজেড পার্সন হিসাবে সে কিন্তু বলবে ছেলেগুলোকে, এই তুমি না হরেন্দার ছেলে, তুমি না নরেন বাবুর ছোট ছেলে, পড়াশোনা করছো, এখানে কেন করছো, যাও। তার মানে রেসপন্সিভটা কিন্তু আলাদা রকম হলো। কেন? সম্পর্ক কিরকম? ফাদার অ্যান্ড ডটার। এটা যদি তোমার দাদা এবং বোন হতো তাহলে কিন্তু রেসপন্সটা আলাদা হবে। কিরকম? হয়তো কেউ বলবে, এই কাল থেকে যেন এখানে বসতে না দেখি, তোদের না স্কুল আছে, তোদের না কলেজ আছে। এবার যদি রিলেশনশিপটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়, দেখা গেল মারামারি লেগে যেতে পারে। তাহলে এই যে রেসপন্সিভ পার্টিকুলার কতখানি হবে সেটা কিন্তু ইকুয়েশন থেকে পাবো, নট দ্য ফাংশনাল রিলেশনশিপ। এখান থেকে কি বলতে পারবো যে যদি জি কে চেঞ্জ করো তাহলে আমি লিখবো এফ ড্যাশড, মানে একবার চেঞ্জ হলো। তার মানে ডেল্টা বি মানে চেঞ্জ বাই ডেল্টা জি, অর্থাৎ ডেল্টা মানে স্মল চেঞ্জ, জি এর যদি স্মল চেঞ্জ হয় তাহলে হাউ মাচ বি উইল বি রেসপন্সিভ ইন ফাংশনাল রিলেশনশিপ, দ্যাট উইল বি ইন্ডিকেটেড বাই অনলি এফ ড্যাশড, মানে একবার। কতখানি হবে বলতে পারবো। কিন্তু এখানে যদি করি ডেল্টা বি বাই ডেল্টা জি, তাহলে কিন্তু আমি বলতে পারছি এখানে 2 ইন্টু জি এর পাওয়ার যেহেতু 1, আর সে যদি ভ্যারিয়েবল হয় সব সময় ফর্মুলা অনুসারে এটা হবে 1, যেটা ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n হলে পরে ডেল্টা y বাই ডেল্টা x ইজ ইকুয়াল টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে 1 ইন্টু জি টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস এখানে তো ভাই জি নেই, রেসপন্সিভ 0। তার মানে কত হচ্ছে 2 ইন্টু জি টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তার মানে আলটিমেটলি 2। তার মানে গল্পটা কি দাঁড়ালো, একবার টোন করলে দুবার গিয়ে গাঁটটা মারবে, এরকম একটা ব্যাপার। তারপরে পার্টিকুলার একটা সম্পর্ক থাকতে হবে, সেই পার্টিকুলার সম্পর্ককে আমরা এক্সপ্রেস করি ইকুয়েশনাল রিলেশনশিপ থেকে। যদি কোনো ফাংশনাল রিলেশনশিপ হয় তাহলে কিন্তু আমরা একটু কনফার্ম করতে পারবো যে হ্যাঁ দেয়ার উইল বি সামথিং চেঞ্জ and will be responsive, but how much the responsibility will be occur that cannot be said, অর্থাৎ সেটা আমরা বলতে পারবো না। এইবার আসো আমরা যেটা দেখে থাকি সাধারণত যে আমরা তাহলে মুছলাম, যদি কেউ তোমরা স্ন্যাপশট নিতে চাও নিতে পারো। এবার আসো আমরা কি করতে পারি, ম্যাথমেটিক্সে যেটা আমরা বলি চেঞ্জ, তাহলে একটা দেখলাম আমরা ইকুয়েশনাল চেঞ্জ এবং একটা ফাংশনাল চেঞ্জ। তাহলে মূল বক্তব্য কি দাঁড়ালো, ফাংশনাল চেঞ্জে যদি হয় তাহলে আমরা রেসপন্সিভটা বলতে পারবো, কতটা হবে সেটা বলতে পারবো না। কিন্তু যদি ইকুয়েশনাল চেঞ্জ হয়, রিলেশনশিপ থাকে, সেটা বাইনোমিয়াল ইকুয়েশন হতে পারে, স্টেট লাইন ইকুয়েশন হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, ইলিপস হতে পারে, হোয়াটএভার, সেখানে কিন্তু কোনো পার্টিকুলার ভ্যালু আমরা পাবো। ব্যাস এই দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ইকোনমিক্সটা দেখবে সিম্পল হয়ে গেছে। কারণ বিভিন্ন চ্যাপ্টারে এই চেঞ্জগুলোকেই সাংকেতিক চিহ্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এবার আসো রেসপন্সিভনেস মানে কতখানি। যেমন ধরো 2/3, এটাকে আমরা বলি ভগ্নাংশ, বাংলায় মানে ফ্র্যাকশন, যেটাকে নিউমারেটর বা ডিনোমিনেটর বলি। একটা ছোট্ট উদাহরণ বা তথ্য তোমাকে শিখিয়ে দিই, কিরকম, তলারটাকে বলবে কজ বা রিজন, ওপরেরটাকে মনে মনে বলবে এফেক্টস। আর ডেল্টা মানে কি বলেছিলাম, এ ভেরি স্মল চেঞ্জেস। তাহলে এবার আসো আমি যদি লিখি ডেল্টা এম বাই ডেল্টা কে, তার মানে কি, কে নামক যে ভ্যারিয়েবল তার যদি স্মল চেঞ্জ হয় মানে কজ, তাহলে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন এম, দ্যাট ইজ ইন ক্যালকুলাস কল্ড ডেরিভেটিভস। এটাকেই আমরা ডেরিভেটিভস বলি ইন ক্যালকুলাস। সেই ম্যাথমেটিক্যাল টুলসটাই আমরা আমাদের ইকোনমিক্সে ইমপ্লিমেন্ট করব। কিরকম, আমি যখন ডিমান্ড চ্যাপ্টার পড়াবো
তখন আরো ডিটেলসে পড়াবো। আমি সাধারণভাবে বলছি যে ধরো ডিএক্স ইকুয়াল টু মানে ডিম্যান্ড অফ এক্স গুডস, পিএক্স ইকুয়াল টু প্রাইস অফ এক্স গুডস। এবার যদি আমি দেখতে চাই যে হাউ মাচ দ্য ডিম্যান্ড অফ এ কমোডিটি উইল বি রেসপন্সিভ due to a small change of price of x, then we can write delta dx by delta px। কি গো, এরকম পাওনি তোমার বইতে? একদম পেয়েছো। এটাকে তুমি মুখস্থ করেছো। আমি বলছি মুখস্থ করবে না, কারণটা তো বলে দিলাম। তলারটা কজ, উপরেরটা এফেক্ট, ডেল্টা মানে স্মল চেঞ্জ। তার মানে এটা কি দাঁড়ালো, যদি আমার এক্স এর দামের স্মল চেঞ্জ হয় তাহলে এক্স এর চাহিদার কতখানি চেঞ্জ হবে, দ্যাট ইজ ডিনোটেড বাই ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স। এবার তুমি ল অফ ডিমান্ড থেকে পেয়ে গেছো দ্যাট ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইস অফ এ কমোডিটি অ্যান্ড দ্য ডিমান্ড অফ দ্যাট কমোডিটি কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম। অর্থাৎ ডিমান্ড যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তাদের মধ্যে সমস্তগুলোকে যদি স্থির ধরে রাখা হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদা বা ডিমান্ড সেই দ্রব্যের দামের সঙ্গে ইনভার্স মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দাম যদি চেঞ্জ হয়, চেঞ্জটা তো বাড়তেও পারে কমতেও পারে। তাহলে মনে করো বাড়ছে, তাহলে প্লাস সাইন, তার জন্য ডিমান্ড কতখানি হবে, কমবে, মানে মাইনাস সাইন। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। আবার যদি দামটা কমে মানে মাইনাস, তাহলে ডিমান্ডটা বাড়বে মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে আলটিমেটলি ডেল্টা ডিএক্স by delta px is less than 0। এই delta dx by delta px এটাকেই আমরা বলি স্লোপ অফ ডিমান্ড কার্ভ। তার মানে ডিমান্ড কার্ভের স্লোপটা নেগেটিভ। এই নেগেটিভ স্লোপ হওয়ার জন্য ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয় ফ্রম লেফট টু রাইট, যেখানে আমরা ডিমান্ড অফ এক্সটা মেজারমেন্ট করেছি হরাইজন্টাল অ্যাক্সিসে আর প্রাইস অফ এক্সটাকে মেজারমেন্ট করেছি ভার্টিক্যাল অ্যাক্সিসে। তাহলে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট। তাহলে এই চেঞ্জটা যে দেখলাম, এই চেঞ্জটা আমরা ক্যালকুলাস বা ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশন করে ইকোনমিক্সে ব্যবহার করলাম। কি কিছুটা সহজ হলো তো? এইভাবে তুমি দেখতে থাকো, শিখো, ব্যাপারটাকে জানো, তবে দেখবে ইকোনমিক্স তোমার কাছে খুব সিম্পল হয়ে উঠেছে। কেমন? আমি একটা আরেকটা উদাহরণ দিয়ে আজকে শেষ করব। কিরকম? ধরো তোমার রিলেটিভসের ধরো দাদার বিয়ে হয়েছে। সেই দাদা হয়তো এমন একটা জব করে সকালবেলা বেরোয়, রাত্রি 10টার আগে ফিরতেই পারে না। বিয়ের পর একটু ফোন করো তাকে বা তাদের বাড়ি চলে যাও, দেখবে বৌদিকে পেলে না। তুমি অনেক আশা করে গেছিলে দাদার সঙ্গে দেখা হবে না, বৌদির সঙ্গে গল্প করে আসবে। তুই বাড়িতে বললে কি গো বৌদি কোথায়? বাড়ি থেকে উত্তর আসবে কেন, দাদার সঙ্গে সিনেমায় গেছে। তুমি হয়তো অবাক, যে দাদা সকালবেলা বেরিয়ে রাত্রি 10টায় ছাড়া ঢোকে না, বিয়ে 10 দিন 15 দিনের মধ্যে সে দাদা বৌদি সিনেমা চলে গেল কেন? তার কারণ দাদা বৌদির যে বিয়েটা হয়েছে, এই বিয়ের সঙ্গে দুজনে হাজবেন্ড ও ওয়াইফের রিলেশনশিপটা আরো বেশি কনফিডেন্ট করার জন্য বোথ আর গিভেন দ্য টাইম ইচ আদার। তোমার ঘরে নতুন বউ এসছে মানে ইকোনমিক্স, তাহলে এর সঙ্গে যদি তুমি কনফিডেন্সটা বাড়াতে চাও তাহলে একে একটু সময় দিতে হবে। এবার এই সময়টা যদি বেশি না 2-3 মাস ভালোভাবে সময় দাও, দেখবে কনফিডেন্স লেভেলটা গ্রো করলে পরে অটোমেটিক ইকোনমিক্স তোমাকে ছেড়ে আর যেতে চাচ্ছে না, বা তুমি ইকোনমিক্স ছাড়া আর যা মানে ইকোনমিক্সটাকে তুমি আর ছাড়তে চাইছো না, তোমার এক প্রাণ হয়ে গেছে। কি একটু ফলো করো, দেখবে আমার কথাগুলো ঠিক অক্ষরে অক্ষরে মিলবে। আর আজকের টপিকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, লাইক একটা দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজকের মতো